Hey, what's up everybody, welcome back to the channel everyone, and it's Computex 2021 time. তো আপনাদের মধ্যে অনেকেই না জেনে থাকবেন যে গতবারের কম্পিউটেক্স কোভিডের জন্য হয়নি, করা সম্ভব হয়নি। তো এবার যে কম্পিউটেক্স 2021 টাইপেতে হচ্ছে এটি আগের পরের চেয়ে মোর ইন্টারেস্টিং, আর অনেক কোম্পানি লাইক AMD, NVIDIA, ইন্টেল সহ অন্য সকল কম্পিউটার কম্পোনেন্ট মেকার এখানে পার্টিসিপেট করবে। আর অলরেডি আমরা যেটার জন্য চলে এসেছি NVIDIA এবং AMDর কিনোট এবং তাদের নিউলি লঞ্চড এবং অ্যানাউন্স বিষয়বস্তুগুলোর উপরে। আর ইটস মোর ইন্টারেস্টিং তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন কম্পিউটেক্স টাইপে 2021 এর উপর, কারণ এটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথমে যদি আমরা AMDর দিকে দেখি, তো এইবারই ফার্স্ট অ্যান্ড ফাইনাল হাই এন্ড APU দোজ বেসড অন Zen 3 অ্যান্ড 5000 সিরিজের পাওয়ারফুল এপু আমাদের সামনে নিয়ে এসেছে। যদি আমি Ryzen 5 এর কথা বলি, তো সেক্ষেত্রে তারা Ryzen 5 5600G 6 কোর অ্যান্ড 12 থ্রেড ভালো স্পেসিফিকেশন উইথ 65 ওয়াট TDP বোথ আর, যার প্রাইস হয়েছে $260। আর অপরদিকে যদি তার চেয়ে বেশি পাওয়ারফুল DIY মার্কেটের জন্য বলি, তো সেক্ষেত্রে Ryzen 7 5700G তারা নিয়ে এসেছে ভালো স্পেকের সাথে উইথ 8 কোর অ্যান্ড 16 থ্রেড, আর এটির প্রাইস হচ্ছে $360। তবে এটি একটু দেরিতে আসবে, অগাস্টের 5-এ আসবে। তবে এই সিপিউর সাথে 11 জেন রকেট লেকের কম্পেয়ার করা হয়েছে আইজিপিউর সাথে, যেখানে ক্লিয়ারলি ভালো পারফরমেন্স করেছে উইথ ভালো প্রাইস ট্যাগের সাথে। আর আপনার টেনশনের কিচ্ছু নেই, কারণ সিপিইউ অলরেডি মার্কেটে স্টেবল হয়েছে, অ্যাভেলেবেল হয়েছে, আপনার টেনশনের কোনো কারণ নেই। এটি একটা ভালো সিপিইউ হিসেবে আমি দেখছি। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলেছে AMD, সেটি হচ্ছে মোর ইম্পর্টেন্ট এবং মোস্ট ইন্টারেস্টিং ফর AMD লাভার, কারণ তারা ফার্স্ট টাইম হাই এন্ড মোবাইল ল্যাপটপ সাইডে ঢুকে গিয়েছে, যেখানে তারা লঞ্চ করে দিয়েছে তাদের ব্র্যান্ড নিউ RDNA 2 বেস বা বিগ নাভি বেস মোবাইল সিরিজ GPU, এবং তারা 3টি গ্রাফিক্স সেকশন তারা খুলে দিয়েছে। একটি RX 6600M যেটি আসে 28 কম্পিউট ইউনিট অ্যান্ড 8GB G6 মেমোরির সাথে। শুধু তাই না, এখানে যদি মিডিয়াম সেকশনের কার্ড বা এর চেয়ে উপরের কার্ড ধরি, তো সেটি হচ্ছে RX 6700M 10GB G6 এর সাথে আসবে এটি। আর এটির কম্পিউট ইউনিট হচ্ছে 36, যা একটা মোটামুটি মানে ভালো পারফরমেন্স দিবে। আর টপ এন্ড যে কার্ডটি হবে, আই থিঙ্ক GPUটি হবে, এটি হচ্ছে RX 6800M। তো এটি হবে Navi 22 বেস 40 কম্পিউট ইউনিট, যা RX 6700XTর ডেস্কটপের কার্টন ভার্সন হবে। আর এটি ম্যাসিভ 96MB ইনফিনিটি ক্যাশ এবং 12GB G6 মেমোরির সাথে আসবে। তো এখানে কিছু কথা, প্রথমত এইবারই প্রথম AMD তাদের নতুন লাইন আপ এবং গ্রাফিক্স লাইন আপ মোবাইলের জন্য নিয়ে এসেছে, এই জন্য তাদেরকে কংগ্রাচুলেশন অ্যান্ড ভেরি ভেরি ওয়েলকাম। তবে তাদের কি নোটে এবং তাদের মার্কেটিংয়ে কিছু মিসলিড অবশ্যই হয়েছে। তো প্রথমত যদি আমরা তাদের পাওয়ারের দিকে দেখি, অর্থাৎ তারাই টিজ করেছে তাদের পাওয়ারফুল যে গ্রাফিক্স সেকশনটি হবে, অর্থাৎ RX 6800M, এটি কম্পিট করে RTX 3080 মোবাইল ভার্সনের সাথে। আর তারা পাওয়ার কনজাম্পশনই শুধু দেখিয়েছে যে এটি অনেক পাওয়ার কনজাম্পশন কম করে থাকে অ্যাজ কম্পেয়ার টু RTX সিরিজ, এবং তাদের চার্টে দেখিয়েছে 1.5 টাইম পাওয়ার এফিশিয়েন্ট হতে চলেছে RTX 3080 মোবাইলের চেয়ে। তবে কথা হচ্ছে তারা অ্যাকচুয়াল বেঞ্চমার্ক সামনে না এনে এইসব করছে, আর বলা যায় এটা মিসলিডিং। কেন বলছি আপনাদেরকে, তো প্রথমত যদি আমরা পাওয়ার বা পারফরমেন্সের কথা বলি, র পারফরমেন্স বা রেস্টার পারফরমেন্স, এটিতে অনেক গেইন করেছে, ইটস কমপ্লিটলি ফাইন। তো কথা হচ্ছে RTX 3080 মোবাইল যে পাওয়ারফুল, এই কারণে তার বিদ্যুৎ খরচ কিন্তু অনেক বেশি। আর অপরদিকে RX 6800M একটা কিন্তু লো পাওয়ার অ্যান্ড এফিশিয়েন্ট একটা কার্ড, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড বেঞ্চমার্কেও এর তারতম্য অনেক বোঝা যাবে। তো বর্তমান সময়ে হয়তো অনেকের কাছে ল্যাপটপ বা রিভিউ ইউনিট না থাকা, থার্ড পার্টি কোনো রিভিউ পাচ্ছে না, তবে লাইনাসের কাছে একটা ল্যাপটপ চলে গেছে RX 6800M, কারণ তিনি লাইনাস। তো তার বেঞ্চমার্ক থেকে আমাদের সামনে যেটি চলে এসেছে, AMD তাদের কি নোটে কম বেশি করুক না কেন, রিভিউ তো রিভিউ, তো সেখান থেকে বুঝতে পারলাম যে শুধুমাত্র তারা একটা জিনিসের উপর ফোকাস বেশি করেছে, সেটি হচ্ছে পাওয়ার কনজাম্পশনের উপর। তাদের লোয়ার TDP উইথ লোয়ার পাওয়ার কনজাম্পশন এটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে নো ডাউট, তবে পারফরমেন্স বা র পারফরমেন্স এটির সাথে RTX 3080 মোবাইলের বলা যায় আনফেয়ার। আর যেই ল্যাপটপটির কথা বলছি সেটি হচ্ছে ROG Strix G15
তো এর পারফরমেন্সকে আমি কোনোভাবেই খারাপ বলবো না, তবে কম্পিটিশনের জন্য তারা এই ধরনের কেনই বা মিসলিড করবে। শুধু তাই না, আমি যদি এর পাওয়ারের সাথে তুলনা করি তো এটি RTX 3060 মোবাইলের চেয়ে একটু বেটার পারফরমেন্স করবে এবং RTX 3070 মোবাইলের চেয়েও কিছু কম। আর এটাকে আপনাকে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য। আর শুধু তাই না, এখানে যখন থার্ড পার্টি আরও কিছু রিভিউ চলে আসবে তখনই আপনারা সকল কিছুই বুঝতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে যে সিপি তুমি কি AMD কে ফেভার করছো না? ওয়েল, তো এরকম কিচ্ছু না, আমি অবশ্যই তাদের এই সেগমেন্টে আসাকে অ্যাপ্রিসিয়েট করি আর এটা কনজিউমারদের জন্য খুবই ভালো। তবে সমস্যা হচ্ছে মিসলিডিং, কারণ আমি অনেক বছর থেকে দেখে আসছি, প্রায় 16, 17, 18, 19, 20, 21 সাল পর্যন্ত তাদের জিপিইউ সেকশনে মিসলিড করেই আসছে, বিশেষ করে পারফরমেন্স চার্টে। তবে এটা তাদের মার্কেটিং ট্যাকটিক্স, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কার ওপর বেস্ট? আমি তো কোনো রিভিউ ইউনিট পাই না, বা বাংলাদেশের প্রথমেই কেউ রিভিউ ইউনিট পায় না। মোস্ট অফ দ্য টাইম অনেকে পেয়ে থাকেন। আর তার চেয়েও বড় বিষয়, বাংলাদেশে AMD জিপিইউর সম্পর্ক আমি মনে করি খুবই খারাপ অন্যান্য দেশের তুলনায়। বিশেষ করে যদি আমি 4-5 বছর আগ থেকে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করি তো, কারণ তাদের জিপিইউ লঞ্চ হওয়ার আগে অনেক টিজ হয়, অনেক হাইপ ক্রিয়েট হয়। ভেগাতে কি হয়েছিল, অর্থাৎ আমি যদি ভেগা 64 অথবা ভেগা 56, তারপরে কি নিয়ে আসলো ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল প্রোডাক্টিভিটি জিনিস আসছে মেইন স্ট্রিমে, Radeon 7, কি হলো? কমপ্লিটলি ফ্লপ। তবে এবারের যে সিনারিওটা এটি অনেকটা হলে চেঞ্জ হয়েছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ RX 6900 XT থেকে শুরু করে সেই সময়ের RDNA 2 বেস যে কার্ডগুলো ছিল কমপ্লিটলি ডমিনেটিং এবং RTX সিরিজের নতুন RTX সিরিজের ঘাম ছুটিয়ে দিয়েছে। তো এবারে সেই সময় আমরা আশার আলো একটা দেখতে পেয়েছিলাম, বাট RX 6700 XT লঞ্চ হওয়ার সময় কি হলো? নাথিং চেঞ্জ, সবার এক্সপেকটেশন ডুবিয়ে দিয়েছে। আর এখন যে প্রসেসর, গ্রাফিক্স প্রসেসরগুলো আসছে মোবাইল সিরিজের, সেটির কিন্তু RX 6700 XTর কাট ডাউন ভার্সন, এটা আর কত ভালো পারফরমেন্স করবে? কিন্তু তারা যেভাবে টিজ করছে, কি নোটে দেখে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের হয় সমস্যা। অর্থাৎ আমাদের প্রধান ভরসা হচ্ছে কি নোট, সেখান থেকে আপনাদেরকে সামনে তুলে ধরি সবকিছুই। তো দেখা যাবে যখন থার্ড পার্টির রিভিউ সামনে চলে আসবে, আমাদের কথার সাথে সেই রিভিউয়ের মিল থাকবে না, আপনারা অযথাই আমার উপরে বা আমাদের উপরে একটা দোষারোপ করার চেষ্টা করতেই পারেন। অ্যান্ড ইটস ট্রু, এবং এটা করাও উচিত। তবে Radeon RX গ্রাফিক্সের উপরে আমার খুব আস্থা আছে বর্তমান সময়ে, যে তারা সামনে আরো ভালো কিছু করবে, এবং আমি কমপ্লিটলি ওয়েলকাম জানাই তাদেরকে যে তারা আরো ভালোভাবে কম্পিটিশন করুক RTX কার্ডের সাথে, অ্যাটলিস্ট তারা যাতে আর মিসলিড না করে। অ্যান্ড শেষে একটা কথাই বলতে চাই, AMD Radeon মোবাইল গ্রাফিক্সকে ওয়েলকাম, and please compete the market and make more better graphics. তারপরের যে বিষয়টি হচ্ছে AMD এর কাছ থেকে, সেটি মোর ইন্টারেস্টিং অ্যান্ড মোর এক্সাইটিং ফর AMD, কারণ তারা ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফাইনালি তাদের ফিডেলিটি এফেক্টসে কিছু চেঞ্জ নিয়ে এসেছে, বিশেষ করে সুপার রেজুলেশনের ক্ষেত্রে। যেমন আমরা DLSS থেকে থাকি NVIDIA, তো সেরকম AI ফিচার এটি। আর সবচেয়ে ভালো বিষয়, এখানে AMD আরও একটা জিনিস অ্যানাউন্স করে দিয়েছে, ওভার দ্য 100 CPU অ্যান্ড GPUs তারা এই ফ্যাসিলিটিটি প্রদান করতে যাচ্ছে ড্রাইভার প্যাচের মাধ্যমেই। তবে সিপিউর কথাটা বলে দিই, তো সিপিইউ যেই সব এপিইউ আছে 3rd জেনারেশন থেকে শুরু করে উপরে, এবং AMDর যে সকল প্রায় লেটেস্ট হার্ডওয়্যার আছে সেগুলোতে এটি সাপোর্ট করবে। আর এটি কমপ্লিটলি আউট পারফর্ম করছে আগের বারের তুলনায়। আর এটি মেবি DLSS কি ফিচার বা কিলার হতে পারে। শুধু তাই না, তারা যেহেতু AMD Radeon RX 6000M সিরিজ লঞ্চ করে দিয়েছে, অলরেডি তাদের পাওয়ারফুল মোবাইল এপিইউ আছে। আর এটিকে কম্পিটিবিলিটি করতে গেলে কিছু ফিচার এনেবল আরও করে দিয়েছে, যেমন তারা আরও কিছুর বিষয়ে হাইলাইট করেছে। যদি আমি স্মার্ট অ্যাক্সেস মেমোরির কথা বলি, স্মার্ট শিফটের কথা বলি, অর্থাৎ সিপিইউ এবং জিপিইউর কম্বিনেশনে পাওয়ার ডিজাইন করা হয়েছে, ফলে পাওয়ার কনজাম্পশন অনেক কম পড়বে। তবে এমনটা নয় যে এনভিডিয়ার কাছে এই ফিচারটি নেই, তাদের কাছেও আছে, তবে আলাদা নামে। তো AMDর যে ফিডেলিটি এফেক্ট সলিউশনটি আছে, এটির সুপার রেজুলেশনে অনেক ইমপ্রুভ করেছে। আর এটি অ্যাভেলেবেল হতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড 22 জুনে। আর এটি আগের বারের অর্থাৎ RDNA 1 এর চেয়ে 2 টাইম ফাস্টার 4K সুপার নেটিভ রেজুলেশনে। আর এটি কিন্তু টেকনিক্যালি ওকে, কারণ তাদের রেফারেন্স দিয়েছে এনভিডিয়ার না, কারণ তাদের ফার্স্ট জেনারেশনের RDNA বেস 4K ক্যাপেবল ছিল না ফুললি। আর বললাম সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওভার 100 CPU এবং GPUতে এই সাপোর্টটি আসতে চলেছে। অ্যান্ড 4 কোয়ালিটি
গেমিং প্রিসেট। তাছাড়াও তারা গেম স্টুডিওর সাথে কোলাবোরেশন করেছে উইথ গেম ডেভেলপার। এক কথায় আপনারা অনেকখানেই দেখেছেন এনভিডিআর RTX অন অফ এবং DLSS অন অফ, যেখানে অনেক ফ্রেম রেটের ব্যবধান দেখা যায়, সেরকম প্রিসেটই কিন্তু এবার এখানে চলে এসেছে। অ্যান্ড শেষের যে অ্যানাউন্সটি ছিল তাদের অল অ্যাবাউট AMD সিস্টেম, অর্থাৎ CPU, GPU অ্যান্ড ডিসপ্লে টেকনোলজি ফ্রিসিংকের উপরে, আর তিনটের কম্বিনেশনে একটা প্রপার সলিড গেমিং ডিভাইস মোবাইলের ক্ষেত্রে হতে চলেছে। এটি মোর ইন্টারেস্টিং। বেস্ট অফ লাক AMD। তো এখন আসি এনভিডিআ। তো এনভিডিও আজকে তাদের কম্পিউটেক্সের কিনোট সেরে ফেলেছে আর্লিয়ার ফেজে, এবং তারা নিয়ে এসেছে খুবই আলোচিত এবং যেটি টিস অনেক দিন থেকে হয়ে এসেছে এবং আপনারা টিস হয়ে আসছিলেন। ইয়েস, আপনারা গেস করে নিয়েছেন যে দুইটি কার্ড সামনে আমাদের চলে এসেছে, একটা RTX 30, একটি TI, অপরটি RTX 3070 Ti। তো এতদিন সকল মানুষ টেক এনথুসিয়াস্ট এবং সবাই জেনে এসেছে, ইভেন এনভিডিয়া পর্যন্ত জেনে এসেছে যে TI এর মানে হচ্ছে TI। বাট ইউ রং, me wrong, and every single people is and was wrong. But why? The GeForce RTX 3080 Ti is what? What the 3080 Ti is বলছি, আমরা যেটাকে এতদিন থেকে TI বলে আসছি, বা সবাই যেটাকে TI বলে আসছে, ইভেন জেনসেন হুয়াং পর্যন্ত যেটাকে TI বলে আসছে, সেটি হয়ে গেছে আজকে টাই। ওয়াও, হোয়াট দ্য হ্যাক ইজ দিস? তো যাই হোক না কেন, আমরা নেমিং এর ক্ষেত্রে যাব না, তো কার্ডের দিকে দেখি। তো আমরা জেনে এসেছি, ইভেন আপনি যদি স্পেক দেখে আসেন বা এতদিন থেকে লিক, রুমার, নিউজ শুনে আসেন, সেটি কমপ্লিটলি এভরিথিং ইজ অ্যাবসলিউটলি রাইট, নাথিং সেন্স। তবে যেখানে চেঞ্জ এসেছে সেটি হচ্ছে এর প্রাইসে। এটির প্রাইস রেখেছে $1199, অর্থাৎ এটি আসবে $1200 প্রাইস ট্যাগে, যেটাকে আমি খারাপও বলবো না, ভালোও বলবো না। তবে আমরা এক্সপেক্ট করেছিলাম এটি $1000 আসবে, তবে ক্রাইসিস অনুযায়ী এই প্রাইসটিও অবশ্য ঠিকঠাকই আছে। তো এটি কেমন পারফরমেন্স করবে, তো আপনি জেনে নিন। এটি RTX 3090 টিকটক কপি, অলমোস্ট সেম পারফরমেন্স করবে লিটারেলি। কারণ আপনারা যদি আমার রেগুলার টেক নিউজ ভিডিও দেখে থাকেন, আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরি, এক্সট্রাভাবে কিছু বলার নেই, কারণ এইটির যে স্পেকে মাত্র 1 থেকে 2% কম, আর বেশি কিছু বলবো না। RTX 3090 কোর্স হচ্ছে 10496, অপরদিকে যদি আমরা RTX 3080 Ti এর দিকে দেখি 10240 কুডা কোরের সাথে আসে, অর্থাৎ অনলি 256 কুডা কোর, যেটাকে না ধরলেও চলে। তাছাড়াও এখানে আরেকটা চেঞ্জ এসেছে মেমোরিতে, অর্থাৎ এই যে আমরা প্রাইসটা কম পাচ্ছি, এটা শুধুমাত্রই মনে হয় মেমোরির কারণে, কারণ এটা আগের বারে G6X মেমোরির সাথে আসছে, তবে 24 GB থেকে 12 GB করা হয়েছে। তবে কে আবার 8K গেমিং করবে? 4K গেমিং এর জন্য মোর দেন এনাফ। আর হ্যাঁ, এটি TDP কিন্তু 350 ওয়াটই, অর্থাৎ একই, শুধু প্রাইসের ডিফারেন্ট। তবে যেটা বলছিলাম, RTX 3070 Ti এটি মোস্ট ইন্টারেস্টিং কার্ড হতে চলেছে মিড রেঞ্জ সেগমেন্টের জন্য, কারণ তারা $600 প্রাইস ট্যাগে তারা যে অফার করছে পারফরমেন্স, এটি আসলে ইনক্রেডিবল। অর্থাৎ এটি পারফরমেন্স করতে পারে RTX 3080 এর কাছাকাছি। তবে এখানে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটি 8GB G6 মেমোরির সাথে আসছে না, এটি G6X এর সাথে আসছে, যার মেমোরি ব্যান্ডউইথ লট মোর ফাস্টার। শুধু তাই না, এখানে কুড়াকোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ 5888 থেকে 6144। তবে RTX 3080 Ti পাওয়া যাবে জুনের 3 তারিখ থেকে, এবং RTX 3070 Ti পাওয়া যাবে 10 জুনের পর। আর এখন আশা করা যায় যে GPU যে ক্রাইসিসটা কয়েকদিন ছিল এবং প্রাইস, এটি অনেকটা হলেও স্বাভাবিকে আসার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আপনারা যারা আমার মতোই চিন্তা করছিলেন যে RTX 3050 Ti এবং নন TI ভেরিয়েন্ট আমাদের সামনে চলে আসবে উইথ বাজেটের মধ্যে, অর্থাৎ বাজেট গেমারদের অবস্থা বর্তমানে আমার সহ ঠিক এরকম। Why NVIDIA? I hope যে আপনাকে ভিডিওটি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।